ডক্টর আহির ইবনান মীরকে বিয়ে করতে অনীহার কারণটা জানালে ভালো হতো ম্যাডাম। আমি কোন দিক দিয়ে খারাপ? সামনে বসা মেয়েটার উদ্দেশ্যে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো আহির। অপর প্রান্ত থেকে উত্তর এলো, আসলে আপনি বড় ভালো মানুষ ডাক্তার, ভদ্র, শিক্ষিত, গুড লুকিং, তার উপর একজন নামকরা ডাক্তার। কিন্তু আপনি একদমই আমার দাসের নন। বরং আপনি যদি আমার পুরোটা জানতেন তাহলে নিজেই এই বিয়েটা ভেঙে দিতেন। তাই ভাবলাম আগে ভাগেই জানিয়ে দিই। আহির চোখ সরালো না, শান্ত স্বরে বলল, তা জানি না, কিন্তু কেন ভাঙতাম বিষয়টা একটু খোলসা করবেন কি? আপনি বয়সে পরিপক্ক, অভিজ্ঞ। আমি তো কেবল শুরু করেছি জীবনটাকে উপভোগ করতে। আপনি কি আমার মতো এক তরুণ, সরল, বেপরোয়া মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে মানিয়ে নিতে পারবেন? বরং আপনার মতো একজন সমাজ সম্মানিত মানুষ আমার মতো মেয়ের সঙ্গে ঘর করা কি আদৌ শোভনীয়? আহির কফিতে চুমুক দিল, চোখে মুখে নির্লিপ্ততা। সে আবারও বলল, আমি প্রেমে বিশ্বাস করি, কিন্তু একজনে নয়। এখন আমার 5 জন বয়ফ্রেন্ড আছে। এক্সের সংখ্যা অসংজ্ঞায়িত। ভালোবাসা এখনকার সময় আর একক নয়, তা এখন গতি, তা এখন বিকল্প। এই বয়সে বিয়ে, তা তো স্বাধীনতায় শোভন যাত্রা ছাড়া আর কিছু নয়। বিয়ের পরও আপনি আমার সঙ্গে সুখে থাকবেন না। আমি হয়তো পালিয়ে যাব, নয়তো প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রেখে যাব। আপনি কি তা মেনে নিতে পারবেন বলুন? আপনার মতো সজ্জন মানুষের জন্য কি এমন এক উচ্ছৃঙ্খল, অনুশাসনহীন মেয়ের সঙ্গে জীবন কাটানো সাজে? আহির চুপ, মুখে উত্তাপের এক রত্তি চিহ্ন নেই। কফির কাপে ঠোঁট ডুবিয়ে শুধু মাথা নাড়ালো, বোঝালো আসলেই বোধহয় শোভা পায় না। মেয়েটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, মুখে বিজয়িনীর হাসি, ঠোকে ছাপা তৃপ্তি। বলল, ঠিক আছে, তাহলে আপনি ভাবুন আপনার কি করা উচিত। আমি যাই তাহলে, আশা করি আমাদের আর দেখা হবে না। সে চলে গেল। আহির কিছু বলল না, চুপ করে বসে রইল। শুধু তার ঠোঁটের কোনো এক প্রান্তে এক আশ্চর্য হাসি জল করে উঠল। রেস্তোরাঁর জ্বলন্ত বেলজিয়াম ল্যাম্পের নিচে এসে দাঁড়াতেই নুহা দেখতে পেল রাস্তার পাশে সাদা গাড়িটা অপেক্ষা করছে। চালকের আসনে বসে আছে আরোজা। সে দ্রুত পা ফেলে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। দরজাটা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তার আগে আরোজার প্রশ্ন, কিরে নুহা, দেখা হলো? ফলাফল কি? বিয়েটা ভাঙছে তো নিশ্চয়ই? নুহা একটু হেসে তার চশমাটা আর হাত থেকে নিয়ে চোখে পড়ল। তারপর গ্লাভ বক্সের আয়নায় নিজেকে একবার দেখে চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে বলল, ভাঙবে নিশ্চয়ই। আমি যে খুব কিছু বলেছি তা না, তবু যা বলেছি তাতেই কেমন যেন থমকে গিয়েছিল লোকটা। মুখে কথা আটকে গিয়েছিল। বুঝলি তো, ভদ্রলোকের এরকম নীরবতা থাকেন, যা ওদের সম্মতিরই আলামত। অত ভাবিস না, তোর বিয়েটা আর হচ্ছে না। এখন আমাকে তাড়াতাড়ি আঙ্কেলের বাড়ি নামিয়ে দে। আরও যা যেন বহুদিনের তা বার নামিয়ে রেখে হাফ ছেড়ে বাঁচল। একটু হতাশ গলায় বলল, ধন্যবাদ রে সোনা, তুই না থাকলে যে আমার ভালোবাসাটা অপূর্ণ থেকে যেত। আব্বু তো এবারে জোর করে বিয়ে দিত। তবে একটা কথা, তুই কি সত্যি আজ থেকে আর হোস্টেলে থাকবি না? নুহা জানালার দিকে মুখ ফিরিয়েই রইল কিছুক্ষণ। বাইরের আলো ছায়ার খেলা, গাছের পাতা নড়ে ওঠা, সব কিছু তার কাছে অদ্ভুত রকম ভালো লাগে। কিছু গলার বলল, আব্বুর সঙ্গে জেদ করে হোস্টেলে উঠেছিলাম। সেই জেদে আমি হয়তো আমার জীবনের অর্ধেক শান্তিটুকু বিসর্জন দিয়েছি। চাচ্চু বললেন, তার এক বন্ধু আছেন এই শহরে, তার বাড়িতে আমার থাকার ব্যবস্থা করেছেন। আমি এখন থেকে ওখানেই থাকবো। তুই চল, আর দেরি করিস না। আরও যা কিছু বলল না, গাড়িটা ছুটে চলল। সন্ধ্যার কুয়াশার ছায়া তখন ধীরে ধীরে নেমে আসছে চারপাশে। আহির বাড়ির দরজাটা খুলে সোজা ড্রয়িং রুমে গিয়ে বসলো। চোখে মুখে ক্লান্তির রেখা স্পষ্ট, চোখে একরকম অন্যমনস্কতা। বসতে বসতে বলল, আম্মু, 1 কাপ কফি দাও তো। আরিফা বেগম কিছুক্ষণ পর তাড়াহুড়া করে কফির মগ হাতে করে এগিয়ে এলেন। মগটি ছেলের হাতে দিয়ে তার পাশেই বসে পড়লেন। মুখে একটু কৌতূহল জিজ্ঞেস করলেন, আহির, আরোজাকে কেমন লাগলো তোর? পছন্দ হয়েছে তো? মায়ের কথার জবাব না দিয়ে আহির মগে চুমুক দিতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে একটা হালকা ধাক্কা, কফির মগে হাত ফোকসে মেঝেতে পড়ে গেল। চমকে উঠে নিচে তাকিয়ে দেখলো কফির ছিটে ছড়িয়ে গেছে। এই কাণ্ড কে ঘটালো তা বুঝার জন্য সামনে তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে এক ছেনামুখ, অথচ এই মুহূর্তে একেবারেই অপ্রত্যাশিত সেই মেয়েটি। আহিরের চোখে চোখ পড়তেই নুহার চোখ নিচু হয়ে গেল। কেমন এক বিব্রত, কুণ্ঠিত মুখ।
যেন নিজেই নিজের মধ্যে গুটিয়ে যেতে চাইছে। আসলে আহিরের ছোট ভাই আরসের সঙ্গে খুনসুটি করতে গিয়ে নুহা অসাবধানে এসে ধাক্কা খেয়ে বসেছে, আর এখন সেই ছোট ভাইকে চোখেই দেখা হচ্ছে না। নুহাকে ফেলে পালিয়েছে ছেলেটা। পরিস্থিতি সামাল দিতে না পেরে নুহা পেছনে ঘুরে যেতে চাইল, কিন্তু ঠিক সেই সময় গম্ভীর কণ্ঠে আহির বলল, ইটস স্টপ, এদিকে এসো। আরিফা বেগম এরকম শঙ্কিত হয়ে উঠলেন, ছেলের মেজাজ তিনি চেনেন, সামান্য উস্কানিতেই আগুন হয়ে উঠেছে। তাই তড়িঘড়ি করে বললেন, আহির রাগ করিস না প্লিজ, মেয়েটা আমাদের অতিথি, ঢাকায় এসেছে পড়াশোনার জন্য, হোস্টেলে কষ্ট হচ্ছিল, তোর আব্বু বলেছে ও আমাদের এখানেই থাকবে কিছুদিন। নুহামা এদিকে এসো। আহির যেন আবার একটু চমকে উঠলে, এবার স্পর্শ ধাক্কাটা শুধু মগে নয় বুকেও বাজলো। সে নীরব হয়ে গেল। নুহা পা ফেলে এগিয়ে এলো সামনে, মাথা নিচু করে, ঠোঁট কাঁপছে, চোখে লজ্জা ছায় এক প্রকার। মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। আরিফা বেগম পরিচয় করিয়ে দিলেন, নুহা, এ আমার বড় ছেলে আহির, আর আহির ও নুহা। নুহা কাঁপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আহির মেয়েটার এই শোচনীয় অবস্থা দেখে বেশ মজা পেল, যদিও পুরোটা সে বুঝতে পারেনি, তবে কিছুটা বুঝেছে। শান্ত স্বরে সালামের উত্তর দিয়ে বলল, দেখতে তো খুব ছোট মনে হচ্ছে না, তা মানুষকে কষ্ট দিলে বা কোনো ভুল করলে যে সরি বলতে হয় সেটা কি জানো না? আরিফা বেগম নুহাকে কিছু বলতে না দিয়ে বললেন, আহির কি বলছিস এসব, মেয়েটা তো ভয় পাচ্ছে। নুহা তুমি যাও, আহির এখন বল, তোর পছন্দ হলো তো? আরও যাকে। নুহা পিছন ফিরে চলে যাচ্ছিল, কিন্তু কথাটা কানে আসতে পা হঠাৎ থমকে গেল। আহির খেয়াল করলো সেটা, মনে মনে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলে, আরও যাকে আমার খুব পছন্দ হয়েছে আম্মু, আমি আরও যাকেই বিয়ে করতে চাই, তুমি প্রস্তুতি নিতে শুরু করো, আমি উপরে যাচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। কথাটা যেন নুহার কানে নয়, সোজা বুকের মধ্যে গিয়ে আঘাত করলো। এই লোকটা এমন অবলীলাই বলল কথাটা, এত কিছুর পরেও লোকটা কি কিছুই বোঝে না? সে কি এতটাই নির্বোধ, নাকি ইচ্ছাকৃত করছে? আরও যার জায়গায় তো আমি, আমাকেই তো সে দেখেছিল, তবুও নুহার ভাবতে পারল না তার নিজের উপরেই সবচেয়ে বেশি রাগ হচ্ছে। এমন একটা কাজ সে কেন করতে গেল? প্রিয় বান্ধবীর চোখের জল মুছাতে গিয়ে এত বড় একটা খেলা খেললো। মানুষের জীবনে উপকারিত করতে চেয়েছিল, আর আজ সেই নিজের জীবনেই তো যেন তার সঙ্গে পরিহাস করছে। আহির নুহাকে পাশ কাটিয়ে নির্লিপ্তভাবে চলে গেল। নুহার প্রচণ্ড মেজাজ খারাপ হলো। লোকটা কি বুঝেনি এত নাটকের কি আছে, আর কাকে বিয়ে করবে? এবার সরাসরি কথা বলতে হবে। বাইরে প্রকৃতি আজ বৃদ্ধ হয়ে ফেটে পড়েছে। আকাশ জুড়ে এক ফাল দোয়া রঙা মেঘ দাপিয়ে বেড়াচ্ছে। সেই মেঘের ফেটে পুরো মুষলধারে জোরে পড়ছে বৃষ্টি। বৃষ্টির ঝাপটা আছড়ে পড়ছে জানালার কাছে। নুহা পায়চারি করছে। ভেতরে ভেতরে সে ভীষণ অস্থিরতা তার শরীরে চামড়ার নিচে আগুনের মতো দপদপ করছে। খোলা চুলগুলো এলোমেলো পড়ে আছে ফিট জুড়ে। ঠোঁট শুকনো, চোখে একরাশ দুর্ভাবনা। সে কিছুতেই বুঝতে পারছে না আহিরের সামনে দাঁড়িয়ে কি বলবে, কিভাবে শুরু করবে। শুধু এটুকু নিশ্চিত জানে চুপ থাকা আর চলে না, এই লোকটার মুখোমুখি হতেই হবে। আর যার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, না এটা হতে দেওয়া যায় না। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা শীতল কণ্ঠস্বর। নুহা ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে জাকড়া চুলের সিমসাম গড়নের এক কিশোর। চোখে চিকন প্রেমের চশমা, মুখে গাম্ভীর্য। বয়স খুব বেশি হলে 13-14। নুহা মৃদু হেসে বলল, আরে ছোটু, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। সাথে সাথে ছেলেটার মুখটা শক্ত হয়ে গেল। দু পায়ে গিয়ে এসে বলল, ডোন্ট কল মি ছোটু, আমার নাম আরশ ইরফান মীর। ওকে, আম্মু তোমাকে নিচে ডাকছে, এই বলতে এসেছিলাম। আর শোনো, আমি তোমাকে পছন্দ করি না, তাই আমার সঙ্গে বন্ধুত্ব করার কোনো চেষ্টা করো না, আর পরের বার এই নামে ডাকবে না। কথাগুলো বলেই সে এমন ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো যেন বিশাল এক যুদ্ধ শেষে একটা জাতির ভাগ্য নির্ধারণ করে সে এখন নিজের ঘরে ফিরছে। চলে গেল, দরজা খুলে আবার নিজেই বন্ধ করে। নুহা মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এইটা ছেলে, মুখ দেখে মনে হয় দার্শনিক, কিন্তু কথা শুনে মনে হলো পাড়ার চায়ের দোকানের সম্পাদক। নুহার মাথাটা ঝিমঝিম করছে, কানের ভেতর বো শব্দ বাজছে, যেন ভেতরের কে যেন দপ করে একটা কথা ছুড়ে দিল। এই ছেলেটা তাকে অপমান করে গেল। নুহা, তুই চুপ থাকবি?
তখনই নুহার মনে পড়লো আহিরের কথা। এই দুই ভাইয়ের ভেতর একটা কিছু আছে, দুইজনের কথা বলার ধরন একই। চুপচাপ হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো নুহা। এই ঘরটা কথা মনে হচ্ছে তার। যখন আরিফা বেগম তাকে বাসার ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন বলেছিলেন এটা তার বড় ছেলের রুম। কোনো কিছু না ভেবে নুহা ঘরের ভেতরে উকি দিল। ঘরটা খালি, একেবারে নিস্তব্ধ। আহির তো ঘরে ফিরেছিল, তাহলে গেল কোথায়? ভেতরের কৌতূহল মেটাতে ধীরে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল নুহা। ঘরটা যথেষ্ট বড়, সাদা আর হালকা ব্লু রঙের মিশ্রণে সাজানো। সবকিছু পরিপাটি, কোথাও এক ফোঁটা বিশৃঙ্খলা নেই। কেন যেন নুহার মনে হলো এই ঘরের ভেতরটা ঠিক নিজের নয়, বরং কোথাও হোটেলের রকমের। এক কোনায় একটা বুক সেলফ, হাতে সাজানো বহু রকম বই, পড়া না পড়া, পড়তে চাওয়া কিংবা ভুলে যাওয়া। নুহা এগিয়ে গেল, বইয়ের নামগুলো চোখ বুলিয়ে যেতে যেতে কিছু বুঝে কিছু না বুঝে দেখছিল। ঠিক তখনই পেছনে হালকা একটা পায়ের শব্দ। নুহা চমকে ঘুরে তাকালো, আর তার মুহূর্তেই বুকের ভেতরটা দুঃখ করে উঠল। দরজায় দাঁড়িয়ে আছে আহির, ভেজা চুল, নগ্ন গায়ে, জিমে গড়া শরীর স্পষ্ট দৃশ্যমান। কালো ট্রাক প্যান্ট পরা, এক হাতে তোয়ালে মাথা মুছতে মুছতে ঘরে ঢুকছে সে। নুহার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখ নামিয়ে নিল সে। ঘুরে দাঁড়ানোর আগেই পেছন থেকে আহিরের গম্ভীর গলা ভেসে এলো, হোয়াট ইজ দিস? নুহার যেন গলা শুকিয়ে গেল, যত কথা ছিল মনে সব তালগোল পাকিয়ে গেল। অস্বস্তি যেন গলা চেপে ধরেছে। বড্ড ছোট মনে হলো নিজেকে, বড্ড অহাতুক। কাঁপা কাঁপা গলায় নুহা বলল, আমি আসলে দেখলাম রুমটা ফাঁকা, তাই। ফাঁকা থাকলে কারোর রুমে ঢুকে পড়তে হয়? কারোর রুমে ঢোকার আগে নক করতে হয়, এটুকু জানো না তুমি? ভুল করলে যে সরি বলতে হয়, এটাও তো জানো না। তো জানোটা কি তুমি? যাই হোক, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কেন এসেছিলে? পরে বলবো, আপাতত আসি। বলা মাত্রই নুহা দরজার দিকে পা বাড়ালো। এমন সময় হুট করে আহির তার সামনে এসে দাঁড়ালো। নুহা চমকে গিয়ে চোখ বন্ধ করে ফেললো। আহির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, চোখ রাখলো মেয়েটার মুখে। নুহার চোখ বন্ধ, চোখের পাতে তীর তীর করে কাঁপছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। আহিরের গম্ভীর মুখে মৃদু এক হাসি ফুটে উঠল, তবে সে হাসিটুকু মুহূর্তেই গিলে নিল। নুহার দিকে একটু ঝুঁকে বলল, তোমার হাবভাব তো সুবিধার মনে হচ্ছে না, তুমি কি চুরি টুরি? নুহার চট করে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে আহির, গায়ে সাদা রঙের একটা টি শার্ট। নুহা এক মুহূর্তের জন্য বুঝতেই পারেনি সে কখন টি শার্ট পরলো, তবু মনে মনে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললো। শরীর যেন এখনও কাঁপছে। আহির সেইভাবে দাঁড়িয়ে নুহাকে পর্যবেক্ষণ করছে। নুহা চোখের চশমাটা ঠেলে নিয়ে বলল, কি বললেন আপনি? আহির নির্লিপ্ত ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, এক হাতে টাওয়ালটা গুটিয়ে রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, বলছিলাম তোমার মতলবটা কি? 6 নাম্বার প্রেমিক বানিয়ে ব্রাজিলের আগে হ্যাক্সা মিশন পূরণ করতে চাও নাকি? এক্সের সংখ্যা যেন কত? ও, ওটা তো অসংজ্ঞায়িত। রাগে নুহার শরীর জ্বলে উঠল, মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। এই লোকটা ভাবেটা কি? নিজেকে রাগের সাথে কান্নাও ফেল। এত অপমানিত সে জীবনে হয়নি, তবু অপমানের থেকে রাগটা বেশি হলো। আহিরের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখুন, আপনি বিয়েটা করবেন না, বুঝতে পেরেছেন? আহির পাল্টা প্রশ্ন করলো, কেন করব না? কারণ আমি রাজি না। তুমি রাজি নাকি না তাতে আমার কি? আমি কি তোমাকে বিয়ে করতে যাচ্ছি? নুহার এতক্ষণ ধরে কষ্ট করে ধরে রাখা ধৈর্য যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুটা উত্তেজিত হয়ে বলল, এই, আপনার সমস্যা কি আসলে? আপনি কি 4 বছরের শিশু যে সব কিছু হাত ধরে বোঝাতে হবে? আরও যা আপনাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ওর বাবা ওই সম্পর্কটা আপাতত মানবে না। আর ছেলেটা মধ্যবিত্ত, তার উপরে একজন স্টুডেন্ট। এই কারণে আরও যা আপাতত ওর বাবাকে বিষয়টা বলতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে যেন এই বিয়েটা ভেঙে দেয়। আপনি এত কিছু জেনে শুনেও বিয়েটার জন্য এমন ডেসপারেট হচ্ছেন কেন? সমস্যা কোথায় আপনার? আহির ধীর কণ্ঠে বলল, রিল্যাক্স। ডেসপারেট তো তুমি হচ্ছ, বিয়েটা করতে চাই না। এটা কি এমন কঠিন কথা? সেটা ভদ্রভাবে বলতে পারতে না? নিজের চরিত্রের সার্টিফিকেট দিয়ে নাটক করার কি দরকার ছিল? কথাটা শুনে নুহার বুকের ভেতরটা কেঁপে উঠল, চোখে পানি চলে এলো নিজের অজান্তে। মানছে হয়তো সে ভুল করেছে, কিন্তু তাই বলে এই লোকটা এইভাবে কথা বলবে, অপমান করবে, তার উপর তার চরিত্র নিয়ে কথা বলবে?
কতটুকু বা চেনে তাকে। নুহার বলতে ছাওয়া শব্দগুলো গলার কাছে আটকে গেল। জানে না এখন সেই কথাগুলো বলে গলা কেঁপে উঠবে। আপাতত সে তার কান্না পাচ্ছে, সেটাই লোকটাকে সে কখনোই বুঝতে দেবে না। মানুষের কাছে নিজেকে দুর্বল দেখানো তার মোটেও পছন্দ না। পেছন ফিরে চলে যেতে উদ্যত হতেই আহির আবার বলল, আমি কিন্তু বিয়েটা ভাঙছি না। নুহা থেমে দাঁড়ালো, চোখের কোণ মুছে নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। বুঝলো না লোকটা তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। এত করে বলার পরেও মাথায় ঢুকে নিয়ে নেন। সোজা আহিরের সামনে এসে দাঁড়ালো, একটা নিঃশ্বাসে নিয়ে বলল, দেখুন, যদিও সরি, আমি সহজে বলি না, আজ আপনাকে বলছি। আগের সব কিছুর জন্য সরি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। এই পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে, নাকি আপনার মধ্যে কোনো সমস্যা যে বিয়ের জন্য কাউকে পাচ্ছেন না? আহির নুহার দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, সমস্যা বলতে ঠিক কী বোঝাতে চাচ্ছ তুমি? ঠিক আছে, আমি বিয়েটা ভাঙব, তবে একটা শর্ত আছে। যদি সেটা পূরণ করতে পারো তাহলেই ভাঙবো, না হলে না। না হলে কি করবেন? বিয়ে করবেন, তাই তো? করেন দেখি। বিয়ের দিন আপনার পাশে বউ থাকবে না, কাকে বিয়ে করবেন? লঙ্গ গোষ্ঠা হবেন আপনি, বুঝেছেন? আহিরের মনে মনে ভীষণ হাসি পেল। মেয়েটার গলা কাঁপছে, তাও কি সুন্দর তর্ক করে যাচ্ছে। মুখে কঠিনতা বজায় রেখে বলল, উহু, আমি সিদ্ধান্ত বদলেছি। তুমি যদি আমার শর্ত না মানো তাহলে আমি আরও যার বাবাকে সব বলবো। সে কারোর সাথে প্রেম করে, তোমার মধ্যে যে ফাল্টাফাল্টি চালছে এসবও জানিয়ে দেব। নুহা চোখ কুঁচকে তাকালো, মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট গালি। নিজেকে সংযত করে বলল, আপনি একটা, ঠিক আছে বলেন, কি শর্ত আপনার? মীর বাড়ির সদস্য সংখ্যা খুব বেশি নয়। আহির আর তার ছোট ভাই আরস, মা আরিফা বেগম, বাবা রৌফ মীর, দাদা তায়েফ মীর এবং দাদি আঞ্জোরা বেগম। সবাই বসেছে ডাইনিং টেবিলে। জকজকে পরিবেশ, সিমসাম সাজানো খাবারের পাত্র, সব ঠিকঠাক। শুধু এক জায়গায় অস্বস্তি নুহার মনে। এই বাড়ির এই মানুষগুলো সবাই অচেনা, পরিচিত বলে কেউ নেই। সব মিলিয়ে নতুন পরিবেশে সে বেশ অস্বস্তিতে আছে। নুহার চোখ হঠাৎই গিয়ে পড়ল আহিরের দিকে। মনে পড়ে গেল আহিরের সে শর্তের কথা। ভেতরটা কেমন যেন থমকে উঠল। মনে হলে এই মুহূর্তে যদি হাতে ধরা কাটা চামচটা আহিরের বুকে ঢুকে দেওয়া যেত, তৃপ্তি হতো। শয়তান, বেয়াদব। ঠিক তখন আহিরও চোখ তুলল। চোখাচোখি হতে নুহা তড়িগড়ি করে মাথা নিচু করে ফেলল। তাইফ মীর কথা বললেন, তা দাদুভাই, শেষমেশ তাহলে বিয়েটা করছো? মা বলল মেয়ে নাকি তোমার পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কিসের? বেশি দিনক্ষণ ঠিক করে ফেললেই হয়, শুভ কাজে বিলম্ব করাটা ভালো না। আহির হাতের চামচটা মাঝপথে থামিয়ে রাখলো, চোখ ঘুরিয়ে একবার তাকালো নুহার দিকে। চোখে মুখে বিরক্তি নিয়ে আহিরের দিকে তাকিয়ে আছে। আহির স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ দাদু, মেয়ে পছন্দ হয়েছিল ঠিকই, তবে মেয়েটা বয়সে অনেকটাই ছোট হবে। এই বয়সী মেয়েরা সাধারণত আমাদের মতো ছেলেদের খুব একটা পছন্দ করে না, তাই ভাবছি বিয়েটা না করাই ভালো। আরিফা বেগম ছেলের এমন কথায় চোখ রাঙালেন। চাপা রাগ আর কিছুটা অভিমান নিয়ে বললেন, এটা কেমন কথা আহির? আরও যা আমার বান্ধবীর মেয়ে, সে ছোটবেলা থেকে তোদের বিয়ের কথা ভাবছি আমি। ওকে আমার বৌমা করবে, ইচ্ছাটা কত দিনের জানিস? আর তুই বলছিস বয়স কম? ভার্সিটিতে পড়ে মেয়ে, ছোট কি হয়ে হয় বলতো? আরও সে একটু পাবক ভঙ্গিতে বলল, ছোট হয় না আবার? এই যে নুহা, ওকে দেখেই তো বোঝা যায় কতটুকু বড়। তাছাড়া ভাইয়া হয়তো মেয়েটাকে পছন্দ করেনি আম্মু, কারণ দেখতে অতটাও সুন্দর না। আমার তো মনে হয় বরং আব্বু যাকে পছন্দ করেছিল তার সঙ্গেই ভাইয়ের বিয়ে হওয়া উচিত। মেয়েটা সুন্দর, ভাইয়া আর আমার মতোই স্মার্ট। আরিফা বেগম ক্ষুব্ধ চোখে তাকালেন আরশের দিকে। রৌফ মীর চুপচাপ বসে আছেন, মুখে মুচকি হাসি। খাবার টেবিলে বাকি সবাই বেশ চুপচাপ। নুহা অবাক হয়ে এক একজনকে দেখছে। সবাই বেশ স্বাভাবিক। আরিফা বেগম গম্ভীর গলায় বললেন, চুপ কর বাইয়ের সামছা, কাল থেকে আমার হাতে আর খেতে দিব না তোকে। তোর আব্বুর পছন্দ করা বাইয়ের বউয়ের হাতে খাস। আর নুহা, কি হ্যাঁ আপু ডাকবি ঠিক? আরও সে একটু চুপসে গেল। বয়সও বড় হলেও রাতের খাবার সে একা খেতে পারে না, সবসময় মায়ের হাতেই খায়। হঠাৎ এমন কথা শুনে মুখটা শুকিয়ে গেল তার। চুপচাপ খেতে লাগলো সে। তায়েব মেয়ের আবার গলা খাকারি দিয়ে বললেন, আহ বৌমা, রাগ করছো কেন? হতে পারে দাদুভাইয়ের মেয়েটা পছন্দ হয়নি। জোর করে তো আর ভালো লাগানো যায় না, তাই না? তা দাদুভাই, একটা কথা বলো, তোমার কি নিজের কেউ আছে? মানে যাকে তুমি নিজে পছন্দ করো? থাকলে বলো না, আমরা দেখিনি।
আর কতদিন এমনি এমনি চলবে? বয়স তো তোমার কম হলো না। আহির গম্ভীর গলায় বলল, তোমরা আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে কেন বলো তো? যেন আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমার বয়স আর কতই বা, মাত্র 27। রাউফ মির এক চুমুক পানির গ্লাসে দিয়ে বিরক্তি চেপে রেখে বললেন, মাত্র 27? আমার 27-এ তুই 7 বছরের ছেলে, আর তোর মাকে তাহলে কত বছরে বিয়ে করেছি একটু ভাব। এসব ইতিহাস তুই বুঝবি না, তুই তো আবার ডাক্তার সায়েন্সের ছাত্র। আহির কাঁধ বাঁকিয়ে বলল, সেটা তোমার সমস্যা আব্বু, তুমি বাল্যবিবাহ করেছ, আর এখন সেটাকেই ইতিহাস বলে চালিয়ে দিচ্ছ। ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলাম আমি, যদি ওটাই বাল্যবিবাহ হয় হোক। ভালোবেসেছিলাম, বিয়ে করেছি, প্রয়োজনে আবার করব। তোমার মতো বসে বসে বুড়ো হব? আমার ছেলে এমন হলো কি করে বলো তো আরও। আরস ভাবুক ভঙ্গিতে চোখে থাকা চশমার কাজটা ঠেলে দিয়ে বলল, আবার করবা মানে কি আব্বু? বলে দিচ্ছি, দ্বিতীয় মা কিন্তু একদম অ্যালাউ করব না। আমার আম্মু বেস্ট। টেবিলে খানিকটা থমথমেভাবে জমে গেল, সবার মুখে ছাপা হাসি। রৌফ মির ব্রু কুচকে একবার ছেলেদের দিকে তাকালেন। তিনি নিজেই বিশ্বাস করতে পারেন না এরা তার ছেলে। এদের মানুষ করেছিলেন কোন ভুলে? বউ ছেলে মিলে তার জীবন শেষ করতে বাকি রেখেছে। আরিফা বেগম তখনও আরশকে নিজ হাতে খাওয়াচ্ছিলেন। মুখে কোনো কথা না বলেই থামলেন। হাতে থাকা প্লেটটা শব্দ করে টেবিলে রেখে তিনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আরশ বিস্মিত হয়ে পিছু ডাকলো, আম্মু আমার খাওয়া শেষ হয়নি তো? উত্তর এলো, বড় হয়েছিস, একা একা খা। কয়দিন পর তো একা একা বিয়েও করবি, তখন মায়ের দরকার কি? আহির যেতে যেতে আরশের মাথায় হালকা চাপড় দিয়ে বলল, নিজে খেয়ে ফেল ভাই, সব আব্বুর দোষ, উনিই আম্মুকে রাগিয়েছেন। তোর ভাই বেস্ট, তুই তো জানিস। এক এক করে সবাই টেবিল ছেড়ে উঠে গেল। রৌফ মির বসে রইলেন চেয়ারে, হেলান দিয়ে, হাতে পানির গ্লাস ধরা। মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আরশ খাবারের চামচ থামিয়ে একটু কাত হয়ে বাবার দিকে তাকালো। রৌফ মিরের চোখের দিকে চোখ পড়তেই তিনি ব্রুকুসকে চোখ রাঙিয়ে দিলেন। বলতে চাইলেন, খাবি খা, চুপচাপ, সেন্টিমেন্ট দেখিয়ে কি হবে? নুহা বারান্দায় এসে দাঁড়ালো। বাহিরে আকাশে মেঘে ঢাকা, ছাদের আলো কুয়াশার মতো আবছা, ডাইনিং টেবিলের খুনসুটি। বাবা ছেলের হাসি সবই সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য যেন বিষে পরিণত হলো রুহের হৃদয়ে। ভেতর থেকে উঠে এলো পুরনো অভিমান, একরাশ না পাওয়া, এক পাহাড় সমান শূন্যতা। চোখের কোণে ভিজে এলো অজান্তে। তারপর ঝাপসা চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। ছাদটা আজও যেন বুঝে গেছে তার মন খারাপ। তাই এই ছাদই নুহার একাকিত্বের বন্ধু, সাক্ষী হলো বহু রাতের উৎস্র জলের। এমন সময় ফোনে কথা বলতে বলতে আহির এসে দাঁড়ালো বারান্দায়। নুহার দিকে চোখ পড়তেই থমকে গেল। নুহার পরনে হালকা গোলাপি কুর্তি, গায়ে সাদা ওড়না, খোলা চুলে ছাদের আলো পড়ে মোহনীয় হয়ে উঠেছে মেয়েটা। কিন্তু চোখের পানির উৎসটা আহির বুঝল না। বারবার হাতের উল্টো পিঠে মুছে ফেলার চেষ্টা করছে। আহির এগিয়ে এলো, কণ্ঠে কিছুটা ঠাট্টা নিয়ে বলল, এত রাতে একা এখানে দাঁড়িয়ে আছো কেন? ব্রেকআপ হয়েছে নাকি? নুহা একবার ছাদের দিকে তাকিয়ে বলল, ছাদটা আজও মেঘে ঢেকে গেছে। ছোটবেলায় এই দৃশ্যটা খুব বিরক্ত লাগতো। আহির হেসে বলল, তুমি তো এখনো ছোটই। কথাটা শুনে নুহা ঘুরে দাঁড়ালো, চোখে বিস্ময় আর কিছুটা রাগ। বলল, একটু আগে কি বললেন আপনি? আহির বরকে গিয়ে হাসলো, বলল, মানে? বলছিলাম মন খারাপ কেন? ব্রেকআপ হলো নাকি? আপনি আমাকে ঠিক কী ভাবেন বলুন তো? কতটুকু চেনেন আপনি আমাকে? বারবার আমার চরিত্রে আঙ্গুল তোলেন কোন সাহসে? আহির থমকে গেল। বুঝলো কথাটা সে মজা করে বললেও মেয়েটা কথাটা অন্যভাবে নিয়েছে। আহির আর রাগাতে চাইল না, নরম হয়ে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আমি তো মজা করছিলাম। কি হয়েছে তোমার? সব ঠিক তো? বাড়ির জন্য মন খারাপ? এত দূরে একা আছো, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। নুহা গভীর গলায় বলল, আমার একা থাকার অভ্যাস আছে, বুঝেছেন? কেউ পাশে থাকবে এমন আশা করি না। আর আপনি হঠাৎ করে এত বন্ধুত্ব সুলভ ব্যবহার করছেন কেন? এখানেই বা এসেছেন কেন? আহির কাঁধ জাকিয়ে বলল, ফ্রেন্ডলি? আমি? উহু, আমার অনেক ফ্রেন্ড আছে, তোমাকে ফ্রেন্ড বানানোর প্রয়োজন নেই আমার। আমি এসেছিলাম তোমাকে সত্যটা মনে করিয়ে দিতে। নুহা বিরক্ত চোখে তাকালো। এই, আপনি ডাক্তার না কোনো উকিল? বলেছি তো
আমি আপনার সাথে যাব, আর আপনার শর্তে রাজি তো বারবার মনে করানোর কি আছে? আজব লোক, মানুষের ডাক্তার বলে তো মনে হয় না। কথাগুলো বলে নুহা আর দাঁড়ালো না, সোজা ঘরের দিকে চলে গেল। আহির অবাক হয়ে নুহার যাওয়া দেখলো। মেয়েটা তাকে পেয়েছেটা কি? রাগ দেখালো? কি বলে গেল? সে মানুষের ডাক্তার না, এত বড় অপমান করে গেল। সে কথা বলতে এসেছে দেখে এই একরত্তি মেয়েও কিনা ইগো দেখাচ্ছেন। ডক্টর আহির ইবনান মীরকে সকালটা বেশ শান্ত। রাতভর বৃষ্টি হয়েছিল, জমজম শব্দে জানালা জেগেছিল বারবার, আর সকাল দোয়া দোয়া আলোয় মরা। আকাশ মেঘহীন, তবু রোদ ওঠেনি পুরোপুরি। একটা কোমল ধূসর আলো চারপাশে ছড়িয়ে আছে। বৃষ্টির পর প্রকৃতি একটু ক্লান্ত, একটু শান্ত। রাস্তাঘাট, গাছের পাতা, কার্নিশ, খোলা উঠান সব ভিজে। পাখিরে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া গাছে বসে ডেকে উঠেছে নতুন সুরে। বাতাসে এক ধরনের স্নিগ্ধ ঠান্ডা ভাব। নুহা আয়নে একবার নিজের চেহারার দিকে তাকালো। যথাযথভাবে প্রস্তুত সে। আজ ওর ভার্সিটিতে ক্লাস আছে। ধীরে ধীরে নিচে নামলো। নির্ব্যঙ্গে ডাইনিং স্পেসে সে খানিক থমকে দাঁড়ালো। সবার চোখ তখন তার দিকে। টেবিলে আগে থেকে পুরো মীর পরিবার বসে আছে। আহির, আরশ, রৌফ, মীর, তাইফ, মীর, আঞ্জোরা বেগম এবং রান্নাঘরের দিক থেকে আসছে আরিফা বেগম। ট্রেতে গরম পরোটার সুগন্ধ নাকে আসছে। আরশ চোখ ফাঁকিয়ে বলল, আম্মু চলে এসেছে নুহা, এবার আমাদের খেতে দাও, না হলে আমার স্কুলে দেরি হয়ে যাবে। আরিফা বেগম চোখ কুঁচকে ছেলেকে ধমক দিলেন, বলেছি না নুহাকে নুহা না বলে না ডাকবি না। তোর চেয়ে বয়সও বড়, সম্মান দিয়ে শেখ আগে। এই সব অসভ্যতা আমার সামনে চলবে না। রৌফ মির, তাইফ মিরও নুহাকে হাসি মুখে ডেকে বললেন। তাইফ মির চেয়ার টেনে দিলেন সবার জন্য। নুহা কেমন যেন অবাক হয়ে গেল। এত মানুষ তার জন্য অপেক্ষা করেছে। এই দৃশ্য তার জীবনের এক অচেনা অধ্যায়। নুহা চুপচাপ তাইফ মিরের পাশের চেয়ারে বসলো। খাওয়ার মাঝখানে রৌফ বললেন, আহির, তুমি নুহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর তোমার হাসপাতালে যাও। ওর ভার্সিটি রেখেই তোমার হাসপাতাল। নুহা তাকালো আহিরের দিকে। আহির খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, আমি কেন আব্বু? তুমিই নিয়ে যাও না, আমার টাইম করা, দেরি চলবে না। নুহা সঙ্গে সঙ্গে বলল, আঙ্কেল, আমি একাই চলে যাব। সমস্যা নেই। রৌফ বললেন, তোমার কাকু আমার ছোটবেলার বন্ধু, আর আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি। আমার সুযোগ হলে আমিই নিয়ে যেতাম। আহির, নিয়ে যাও ওকে, খুব বেশি দেরি হবে না। আহির উঠে দাঁড়িয়ে গেল। কাঁধে ব্যাগ তুলে নিতে নিতে বলল, 10 মিনিট। নুহা ধীরে ধীরে দরজা পেরিয়ে বাইরে এলো। চোখে মুখে এক ধরনের অস্বস্তি, মনের মধ্যে দোলুল মেন কিছু ভাবনা। সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে আহির। গাঢ় কালো শার্টে মোড়া তার সুঠাম দেহ, হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবিন্যস্ত। সূর্যের আলো এসে তার ফর্সা গায়ের উপর পড়ে কালো শার্টটাকে যেন আরও গাঢ় করে তুলেছে। নুহা কিছুক্ষণ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকলো, অস্পষ্ট এক দৃষ্টিতে। কিছু একটা ভাবলো, তারপর হঠাৎই শোকিত হয়ে নিজের চোখ সরিয়ে নিল। কয়েক কদম এগিয়ে গিয়ে অন্যমনস্ক কণ্ঠে বলল, আপনি চলে যান, আমি একাই চলে যাব। আহির বোধ হয় কিছুটা বিরক্ত হলো, গলায় হালকা বিরক্তি নিয়ে বলল, বুঝতে পারছি না আমার সাথে এত কিসের সমস্যা তোমার। ঠিক আছে, একাই যাও, তবে শর্তটা মনে রেখো, আমি কিন্তু অপেক্ষা করব। নুহা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর নিজের সিদ্ধান্তে উপনীত হয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে চুপচাপ বাইকে উঠে পড়ল। আহির কিছুটা অবাক হলেও মুখে কিছু বলল না। হেলমেট এগিয়ে দিল নুহার দিকে। নুহা সেটা মাথায় পরে নিল। বসার পরেও আহিরকে একবার ছোঁয়ার প্রয়োজন বোধ করল না সে। দিনটা একদমই ভালো কাটলো না নুহার। ভার্সিটির ক্লাসগুলো আজ যেন যান্ত্রিক লেগেছে, শুষ্ক, একঘেয়ে, প্রাণহীন। আরও যার নুহা আজ যেন হাওয়া হয়ে গেল। কারো একটা মেসেজ পর্যন্ত আসেনি, না তো তারা ভার্সিটি এসেছে। বান্ধবীদের ছাড়া নুহার অকারণেই মনে হচ্ছিল যেন চারপাশটা বিরক্তিকর একটা শূন্যতায় ভরে আছে। ক্লাস শেষ করে গেট পেরিয়ে মলিন মুখে বেরিয়ে আসলো। হঠাৎই চোখে পড়ল সামনের রোদে বাইকে দাঁড়িয়ে থাকা একজনকে। পরনে কালো টি শার্ট, গাঢ় ধূসর জিন্স, চোখে সানগ্লাস। আহির ইবনান মীর। মুহূর্তেই মনটা কেমন খিটখিটো হয়ে উঠল নুহার। আবার শুরু হলে এই লোকটা ঠিক যেন
জানে কখন তার মুড সবচেয়ে খারাপ থাকে, আর তখনই এসে হাজির হয়। আহির সানগ্লাসটা নামিয়ে স্বাভাবিকভাবে বলল, তাড়াতাড়ি উঠো। নুহা কিছু না বলে মুখ শক্ত করে বাইকে উঠে বসলো। এখন কিছু বললে তর্ক বাড়বে, আর সেই ধৈর্য আজ তার নেই। মাথায় হালকা ব্যথা, পেটে খিদে, আর এই লোকটা যেন সব কিছুর উপর টুপ করে বসা একটা বোঝা। বাইক থামলো শপিং মলের সামনে। নুহা অবাক হয়ে তাকালো, এখানে কেন এলাম? আহির সোজা হেঁটে যেতে যেতে বলল, মার্কেট করতে এসেছি, চুপচাপ এসো। নুহার এবার সত্যিই মেজাজ বিগড়ে গেল, কিন্তু মুখের কিছু বলল না। সে পেছনে পেছনে হাঁটতে লাগলো। একটা দোকানে ঢুকতে যা চকচকে আলোয় চোখ জ্বলসে উঠল। শাড়ির দোকান, চারদিকে রঙিন সিল্ক আর বেনারসির বাহার, নানা রকমের শাড়ি। নুহা বুঝে উঠতে পারল না তাকে এখানে কেন আনা হয়েছে। আহির অদ্ভুত মনোযোগে শাড়ি দেখে চলেছে, কখনো দোকানদারকে কিছু বলছে, আবার কিছু একটা দেখে মাথা নেড়ে দিচ্ছে। একটা শাড়ি পছন্দ করলো, শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু শাড়ির কেন, কার জন্য? আহির দাম মিটিয়ে ব্যাগটা নুহার হাতে দিয়ে বলল, এটা নাও আর আমার সাথে এসো। নুহা এবার রীতিমতো ক্ষেপে উঠল, আমাকে দিচ্ছেন? আপনার কি হাত নেই? আর এইভাবে হুট করে মার্কেটে নিয়ে আসার মানেটা কি? আহির নির্লিপ্ত ভঙ্গিতে একজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, ওনার সঙ্গে যাও, শাড়িটা পরে এসো, সাথে উনি তোমাকে রেডি করে দেবেন। পার্লারের লোক উনি, আমাদের একটা জায়গায় যেতে হবে। নুহা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি শাড়ি পরতে পারি না। আর কেন পরবো সেটা তো বললেন না। এমনিতেও যাওয়া যায়, এসব কেন? ধরে নাও এটা শর্তেরই একটা অংশ। নুহা মুহূর্তকাল দাঁড়িয়ে থাকলো, দৃষ্টিতে ক্ষোভ। এই লোকটা আসলে কী চায়? একটা চালাক আর সুবিধাবাদী লোক। আহির আবারও কোথাও চলে গেল। কিছুক্ষণ পর হাতে আরও একটা ব্যাগ নিয়ে আসলো। তারপর সেটা মহিলাটার হাতে ধরিয়ে দিল, বলল, এই ব্যাগে অ্যাক্সেসরিজ আছে। নুহা যাও, ওনার সাথে বেশি দেরি করো না। কিছুক্ষণ পর নুহা বেরিয়ে এলো, শাড়ির আঁচল হাত দিয়ে বারবার ঠিক করছে, যেন এখনই খুলে পড়ে যাবে। এটাই জীবনের প্রথম শাড়ি, তাও আবার জোর জবরদস্তি করে পরানো হয়েছে এই লোকটার ছাপে পড়ে, তার উপর হাই হিল জুতা, যার প্রতিটা দাপে মনে হচ্ছে নুহা যুদ্ধ করছে নিজের ভারসাম্যের সাথে। মেজাজ চূড়ান্ত খারাপ হয়ে আছে, না জানি আর কি কি করাবে তাকে দিয়ে। মনেই বেশি উঠছে অসংখ্য অসন্তোষের কথা। নুহা সামনে তাকিয়ে দেখে আহির কিছুটা দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এখনও খেয়াল করেনি নুহাকে। নুহা শাড়ি সামলাতে সামলাতে ধীরে ধীরে এগোতে লাগলো। মনে বেশি উঠল কিছু অপ্রকাশ্য অসম্মানজনক শব্দ, যেগুলো সে চেপে রাখলো নিজেকে কষ্ট করে সংযত করে। ঠিক তখন আহিরের চোখ হঠাৎ স্থির হয়ে গেল। নুহার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য স্থবির হয়ে গেল যেন। গাঢ় কালো রঙের শাড়ি, গলায় হালকা নেকলেস, হাতে কাচের ছুরি, কানের ছোট দুল চুলগুলো খোলা, সাজগোজ একেবারেই মিনিমাম। তবুও যেন এক অদ্ভুত কোমল সৌন্দর্য জড়িয়ে আছে নুহাকে। মুখে কোনো মেকআপ নেই, শুধু হালকা একটু লিপস্টিক। আহির চোখ সরাতে চাইল। এই সময় হঠাৎ নুহার ডাকে চমকে উঠল, এই যে বেকার ডাক্তার, শুনতে পাচ্ছেন? আহির চমকে তাকালো। নুহা একগাল বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আহির একটু স্বাভাবিক হয়ে বলল, একটু আগে কী বলে সম্বোধন করলে আমাকে? সাহস কি করে হলো তোমার? নুহা ব্রু কুঁচকে বলল, বলেছি, বেশ করেছি, প্রয়োজন হলে আরও বলবো। শুনেছি ডাক্তাররা খুব ব্যস্ত থাকে, কিন্তু আপনাকে তো কোনো কাজ করতে দেখছি না। আর আমাকে শাড়ি পরিয়ে সাজিয়ে এভাবে মার্কেটে ঘোরানোর মানেটা কি? আপনি কিছু বলবেন, নাকি আমি এখানেই বসে যাব? আহির ঠোঁটের কোণে আসা হাসিটুকু আড়াল করে বলল, তুমি আমাকে কয়দিন দেখেছ যে এমন গম্ভীর সিদ্ধান্তে চলে এলে? আমি বেকার ডাক্তার? 2 দিনই যথেষ্ট ছিল বুঝতে। একদিন দেখেছি আপনি কফি শপে বেকার সময় কাটাচ্ছেন, আর আজকে আবার এসব বাচ্চামি করছেন। এসব সময় নষ্টের কি কোনো মানে হয়? আমার খিদে পেয়েছে। কোথায় জিজ্ঞেস করবে নুহা, তুমি কিছু খাবে? তা না করে আপনি কিনা আমাকে শাড়ি পরিয়ে শো ড্রামা করছেন। আহির ঠোঁটে প্রশস্ত হাসি নিয়ে বলল, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে খেয়ে নিও, এখন চলো। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আহির ইতিমধ্যে বাহিরের দিকে এগোচ্ছে। একটা কৌতূহল, একরাশ বিরক্তি নিয়ে নুহা ধীরে ধীরে পা বাড়ালো তার পেছন পেছন। কিছুক্ষণ পর বাইকটা থামলো একটা 3 তলা সাদা বাড়ির সামনে। চারপাশে হালকা সাজসজ্জা, উঠোনে মানুষের যাতায়াত দেখে সহজেই বোঝা যায় বাড়িটিতে আজ কোনো অনুষ্ঠান। নুহা এক পা নামানোর আগেই মেজাজটা একটু খারাপ হয়ে গেল। এই শাড়ি পরে হাঁটাটা জাস্ট অসহ্য লাগছে তার।
আহির বাইক থেকে নেমে গেট পেরিয়ে ভেতরে ঢুকতে হঠাৎই এক ঝকঝকে সাজসজ্জা সজ্জিত মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আহির চোখ কপালে তুলে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। বিস্ময়ে প্রায় তড়িঘড়ি করে ছিটকে গেল সে। পাশেই দাঁড়িয়ে থাকা রোশান হো হো করে হেসে উঠল। ঠিক এই দৃশ্যটার জন্যই সে অপেক্ষা করছিল। আহির গম্ভীর গলায় বলল, এটা কে রোশান? রোশান মাথা দুলকে বলল, ভাই এই তো তোর প্রেমিকা, মানে ভাড়া করা হবু বউ। আহির সন্ধির চোখে মেয়েটার দিকে তাকালো। মেকআপে ঢাকা মুখ, গা ঘেঁষা আধুনিক পোশাক, ছড়া পারফিউমের গন্ধ, সব মিলিয়ে এই মেয়েকে সামনে দাঁড় করালে বউ তো দূরের কথা, নিজের আত্মসম্মানও থাকবে না। রাগ চেপে বলল, তুই আর কাউকে পেলি না এই মেয়েকে বউ সাজালে আমার? রোশান অসহায় কণ্ঠে বলল, দেখ এত সহজ না ভাই, অনেক খুঁজে এই একটাকে রাজি করাতে পেরেছি। চিন্তা কর, অভিনয় ছাড়া কিছুই তো না, আবার কেউ চিনেও ফেলবে না। চল তো। আহির মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুহা তখন ধীরে ধীরে শাড়ি সামলাতে সামলাতে হাঁটছে, মুখে পরিষ্কার বিরক্তি। প্রতিটি পা ফেলতে বোঝা যাচ্ছে শাড়ির সঙ্গে যুদ্ধ করে সে ক্লান্ত। চোখে মুখে ধৈর্যের শেষ সীমা। আহির একটু হেসে রোশানের দিকে তাকিয়ে বলল, তোর ভাড়া করা বউ থাকুক তোর কাছেই, আমি আমার হবু বউ নিয়ে এসেছি, ওই যে আসছে। রোশান সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। আজ আহিরের বন্ধু রনিকের এঙ্গেজমেন্ট, সাজসজ্জা আর উৎসবের রঙে ভরে আছে পুরো বাড়ি। নুহাকে পরিচয় করিয়ে দেওয়ার পর সে অবাক করার মতো দ্রুত সবার সাথে মিশে গেছে, হাসছে, কথা বলছে। আহির এক কোণে দাঁড়িয়ে দেখছিল সবটাই। মেয়েটা ঠিক কেমন, কখনো রেগে আগুন, আবার কখনো এমন সাবলীল প্রাণবন্ত। রোশন হঠাৎ করে পাশ থেকে বলে, এই আহির, একবার সত্যি করে বল, এই ছোটোখাটো কিউট দেখতে মেয়েটাকে তুই কোথায় পেলি? দেখ, স্ট্যাম্পে লিখে দিলেও আমি বিশ্বাস করব না যে ও তোর গার্লফ্রেন্ড। আহির বিরক্ত চোখে রোশনের দিকে তাকালো। কেন, তুই কি ভাবিস আমি প্রেম করতে পারি না নাকি? রোশন হঠাৎ চেয়ারে লাফ দিয়ে উঠল। পাইছি, তুই নিশ্চয়ই চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে নিয়ে এসেছিস, তাই না? তোর মাথার এক্স-রে দরকার, কাল চেম্বারায় একবার চেক আপ করি তোর। এই মুহূর্তে আহিরের চোখ গেল নুহার দিকে। সে একটু দূরে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে আছে। আহির এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এইভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়েই গুলি করবে আমাকে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, চলেন এক্ষুনি। এই তো একটু আগে তো সব ঠিক ছিল, আবার কি হলো? আচ্ছা চলো। ঠিক তখনই রনিকের বোন রিয়া আহিরের পাশে এসে দাঁড়ালো। কিছুটা ইচ্ছাকৃতভাবে গা ঘেঁষে আহির অস্বস্তি নিয়ে এক পাশে সরতেই রিয়া মিষ্টি গলায় বলল, আহির ভাই, তাহলে সত্যিই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাই তো? আহির মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ ঠিক তাই। তোমার নুহার সঙ্গে আলাপ হয়েছে নিশ্চয়ই, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। এখন একটু যাওয়ার অনুমতি দাও, রনিককে বলে আসি। আহির চলে যেতেই নুহা লক্ষ্য করলো রিয়ার মুখটা যেন এক মুহূর্তে শুকিয়ে গেল। কাঁদো কাঁদো চোখ, এত সাজসজ্জার মাঝে একরাশ হতাশা জমল তার মুখে। দেখতে বেশ সুন্দর মেয়েটা, ফর্সা গায়ের রঙে লাল ড্রেস, পরিপাটি সাজে চোখে পড়ার মতো, কিন্তু আচরণটা ছিল ঠিক উল্টো, অপ্রাসঙ্গিকভাবে গায়ে পড়া। নুহার মনের মধ্যে হঠাৎ একটা খচখচানি তৈরি হলো। আহিরের দিকে রাগটা গিয়ে জমলে। এখন একটা মেয়েকে সে অবলীলায় উপেক্ষা করলো। এসব ভাবনার মধ্যে আহির ফিরে এলো। নুহা পা বাড়াতে যাবে, ঠিক তখনই ঘটে গেল বিপত্তি। রিয়া অন্যমনস্ক ভঙ্গিতে কিংবা উদ্দেশ্যমূলকভাবে তার হাই হিল দিয়ে নুহার শাড়িতে পা চেপে ধরল। শাড়ির একটা অংশ খুলে এলো। নুহা খুব বেশি না হলেও যথেষ্ট অস্বস্তিকর। নুহা হকচকিয়ে কোনোভাবে নিজেকে সামলে নিল। কিছু বলার আগেই রিয়া দ্রুত হেঁটে সরে গেল, যেন কিছু হয়নি। চারপাশে মানুষের ভিড়। নুহার মুখটা ফ্যাকাশে হয়ে আসলো। হাতে ধরে রাখা শাড়ির ভাঁজ তার ভিতরের অস্থিরতা প্রকাশ করছে। আহির দূর থেকে সবটাই লক্ষ্য করছিল। নুহার থমথমে মুখ দেখে দ্রুত এগিয়ে এলো, ইশারায় জানতে চাইলো কি হয়েছে। নুহা দাঁতে দাঁত চেপে বলল, ডাক্তার, একটা চোপাট হয়ে গেছে। আহির কপাল কুঁচকে বলল, কি পাট? সাধে কি আর আপনাকে বেকার ডাক্তার বলছি চোপাট মানে শাড়ির একদম শোচনীয় দশা। আপনার প্রাক্তন আমার শাড়ির যেই দশা অবস্থা করেছে তার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আমি এখন কিভাবে যাব? আহির কয়েক সেকেন্ড কিছু বলল না।
চোট আটকে রইল নুহার ঝামেলা মুক্ত শাড়ির বাজে। তারপর হঠাৎ কি একটা ভেবে আর একটু এগিয়ে আসলো, কিছু না বলে নুহাকে কোলে তুলে নিল। নুহার কিছুটা সময় লেগে গেল বুঝতে আর তার ঠিক কী ঘটছে। স্নায়ুতন্ত্রগুলো যেন আটকে গিয়েছিল। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে ক্ষুদ্র কণ্ঠে বলে, নামান আমাকে, এই মুহূর্তে নামান। ততক্ষণে তারা বাড়ির বাহিরে চলে এসেছে। আহির থেমে দাঁড়ালো, কিছুটা গাড় গুড়িয়ে তাকালো মেয়েটার মুখের দিকে, কণ্ঠে রাগ জল মিশ্রিত। যে কোনো মুহূর্তে সে কেঁদে ফেলতে পারে এমন এক দুর্দশা দেখে চোখে স্পষ্ট। আস্তে করে সে নুহাকে নামিয়ে দিল। নুহা দাঁড়িয়ে শাড়ির বাসটা সামনে নিয়ে সরে দাঁড়ালো কয়েক কদম দূরে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস হলো কী করে আমাকে কোলে তোলার? আমি কি কোনো ছোট বাচ্চা? একদম প্রাপ্তবয়স্ক মেয়েকে আপনি জেসে কোলে তোলেন? আপনার কি আদৌ কোনো কমন সেন্স বলে কিছু আছে? আহির কিছুক্ষণ স্তব্ধ। সে কিছুটা বিব্রত বোধ করলো, কিছুটা রাগও হলো। এত কিছু তো সে ভাবিনি। সে কি খুব বড় ভুল করেছে? শান্ত স্বরে বলল, দেখো নুহা, আমি এসব কিছু ভাবিনি। তোমার শাড়ি খুলে যাচ্ছিল, তুমি অস্বস্তিতে ছিলে। আমি একজন ডাক্তার, যে কোনো সময় রুগীদের ক্ষেত্রে সাহায্য করি। তোমাকে অপমান করতে চাইনি, শুধু সাহায্য। নুহার ক্রুদ্ধ চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি আমাকে রুগী মনে হয়েছে? অনেক হয়েছে আপনার ফাজলামো। এইসব আজ যা যা হচ্ছে সব আপনার জন্য আর আপনার এক্স গার্লফ্রেন্ড, যাকে দেখানোর জন্য আমাকে জোর করে নিয়ে এসেছেন। মন চাইছে এখনই আপনাকে আর তাকে একটা কলস পানিতে ডুবিয়ে মারি। আহিরের নুহার দিকে এগিয়ে এসে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নুহা। এতক্ষণ ভদ্রভাবে কথা বলছিলাম বলে আমাকে যা খুশি বলবে? নিজের জগতে বসে সবাইকে নিজের মতো বিচার করো না। আর কে বলেছো আমার এক্স? নো গর্জে উঠল, আপনি চুপ থাকবেন। আমি আগে থেকেই বলেছিলেন না জেনে আমাকে নিয়ে কথা বলবেন না। আপনি জানেন আমি কে? আপনার কোনো ধারণাই নেই। আপনার মতো বেকার ডাক্তার আমি? আহির উচ্চস্বরে বলল, খবরদার আর একটা ফালতু কথা বললে নুহা, আমি নিজের নিয়ন্ত্রণ হারাবো। সব কিছু খেলার মতো নিও না। তুমি নিজেকে কী ভাবো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আমাকে অপমান করো না, বুঝেছ? আমি কখনোই তোমার সঙ্গে অশ্রদ্ধা করে কথা বলি। নুহা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলায় কথাগুলো আটকে গেল। চোখ জ্বলে উঠেছে, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এক হাত দিয়ে আঁচল ঠিক করলো, আর এক হাতে মোবাইলটা আঁকড়ে ধরল। গলার স্বর পরিষ্কার, রুক্ষ। অদ্ভুত, আপনি আমাকে ধমকাচ্ছেন কোন সাহসে? আহির নিজেকে সংযত করলো, ঠোঁটের কোণে স্পষ্ট বিরক্তি। নিচু গলায় বলল, দেখো, এখানে অনেক মানুষ আছে, এটা ঝগড়া করার জায়গা না। আমার ভুল হয়েছে, আমি সরি। চলো এবার চলে যাই। নুহা চোখ সরিয়ে নিল, নাকের ডগা লাল হয়ে গেছে, কণ্ঠ আরও কাঁপছে। আমি আপনার সাথে যাব না, আর আপনার বাসায়ও আর থাকবো না। চাচ্চুকে বলে কালকেই বেরিয়ে যাব। আহির নিঃশ্বাস টেনে নিল, চোখ সরিয়ে নিয়ে বলল, তুমি যে বাবা মায়ের বকে যাওয়া এক অসভ্য একরোখা মেয়ে, তা আমি এখন ভালোভাবেই বুঝতে পারছি। ঠিক আছে, যেতে হবে না আমার সাথে, থাকো তোমার মতো, আমি যাচ্ছি। কথাগুলো যেন ছুরির মতো কেটে গেল নুহার বুকের ভেতর দিয়ে। বাবা মায়ের কথাটা কানের কাছে বারবার বাজতে লাগলো। সেভাবেই দাঁড়িয়ে রইল। আহির একবারও পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল। নুহা বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। চোখের রাজ্যের ক্লান্তি। আজকের দিনটা যেন হাজার রকম ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে, তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে। বাড়ির সামনে থেকে আরও যাকে ধন্যবাদ দিয়ে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে আলো, রঙিন কাগজ, ফুল, ফিতা সব সাজানো। নুহা একটু অবাক হয়ে তাকালো চারপাশে। ঠিক তখনই আরিফা বেগম এগিয়ে এলেন। এই তো নুহা, চলে এসেছো? বন্ধুর বাড়ি যাবে সেটা আবেগে আবেগে বলনি? আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে আহির ফোন করে বলল, সকালে নাকি ওকে তুমি জানিয়েছ। নুহা থমকে গেল। আহির, এই লোকটা আবার ফোনে কী নাটক করেছে? সে তো আরও যার সাথেই ছিল। তাহলে বিষয়টা আহির জানলো কীভাবে? জিজ্ঞেস করল। আন্টি, বাড়িতে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আরিফা বললেন, আজকে আরশের জন্মদিন, তাই একটা ছোট্ট পার্টি রাখছি। আরিফা বেগম পুনরায় নিজের কাজে ফিরে গেলেন। নুহা একটু এগিয়ে গেল। সোফার উপর বই খাতা ছড়িয়ে বসে আছে আরশ। চোখে চশমা, মুখে সেই দুনিয়া বলা গম্ভীর ভঙ্গি। নুহা চুপচাপ সামনে গিয়ে বসে বলল, শুভ জন্মদিন ছোট। আরও অসন্তোষ ভঙ্গিতে মুখ তুলে বলল, ধন্যবাদ, কিন্তু নুহা, তোমাকে বলেছি আমাকে ছোট ডাকবে না, ভুলে গেছো? নুহা হেসে ফেলল, বলল, তোমাকেও আমাকে নুহা ডাকতে নিষেধ করা হয়েছে, তুমিও তো ভুলে গেছো। আচ্ছা বাদ দাও, একটা কথা বলো তো, জন্মদিনে কেউ পড়াশোনা করে? এটা আমি প্রথম দেখছি। পাশ থেকে আরিফা বেগম হেসে
উঠলেন। এই দুই ভাইয়ের কাণ্ড কারখানা দেখে আমি তো ভাবি এরা আদৌ আমার ছেলে কিনা। ছোট থেকেই কখনো এদের পড়ার জন্য কিছু বলতে হয়নি, দেখো অবস্থা। আরুষ বিরক্ত গলায় বলল, আম্মু, আজকে যদি হোমওয়ার্ক না করি কালকে টিচারের সামনে ফার্স্ট বয়ের মান সম্মান যাবে না। আর কেক তো রাতে কাটা হবে, এখন টাইম ওয়েস্ট করলে চলবে? নুহা মাথা নাড়ল অবিশ্বাসে। এই ছেলে একেবারে অন্য জগতের। হঠাৎ খেয়াল করলো আরশ অঙ্ক নিয়ে বেশ চিন্তিত। নুহা বলল, আমি হেল্প করব? তুমি পারবে না, এটা অনেক টাফ অঙ্ক। ভাইয়া আসুক, ওর থেকে বুঝে নেব। আরিফা বেগম চোখ রাঙাতেই আরশ খাতাটা নুহার দিকে এগিয়ে দিল। ঠিক তখনই ঘরের দরজার শব্দ। আহির ঢুকছে, হাতে বিরাট আকারের একটা গিফট বক্স। নুহা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। কত বড় নাটকবাজ বজ্জাত লোক। তাকে তো একবার বলতে পারতো আজকে আরশের জন্মদিন, নিজে উপহার নিয়ে এসেছে, আর নুহা কিনা খালি হাতে জন্মদিনে যোগ দেবে। আহির এগিয়ে এসে ব্যাগটা টেবিলের উপর রাখলো, তারপর হাসি মুখে বলল, আমার হিরোর জন্য উপহার। দেখতো পছন্দ হয় কিনা। আরশ লাফিয়ে পরে গিফট বক্সটা খুলে রাখলো। বক্সের ভেতর থেকে বের হলো একটা স্পেশাল এডিশনের রুবিক গিফট সেট, পাশে আরেকটা ম্যাথ ম্যাজিক পালস গেমস কিট। আর খুশিতে চিৎকার করে উঠলো, ভাইয়া ইউ আর দ্য বেস্ট। নুহা বলল, সরি ছোটো, আমি তো আসলে জানতাম না আজকে তোমার জন্মদিন। তোমার উপহারটা কালকে নিয়ে আসবো। বলো তোমার কি চাই? আরশ কিছুটা চিন্তিত ভঙ্গিতে চুপ থাকলো। বলল, কিছু চাই না, শুধু আমাকে ছোটো ডাকবে না, বিরক্ত লাগে আমার। আরশের কথায় নুহা হেসে ফেলল। আরিফা বেগম আর আহিরও ঠোঁট টিপে হাসলো। আরিফা বেগম বললেন, আচ্ছা নুহা, তোমার জন্মদিন কবে? তুমি কি জন্মদিনের সময়ে বাড়ি ফিরে যাবে? তুমি বরং না গিয়ে এই বছর আমাদের সাথে থাকলে ভালো হয়। আমরা সবাই মিলে এই বছর তোমার জন্মদিন পালন করব, অনেক মজা হবে। জন্মদিনের কথা শুনতেই নুহার মুখে থমথমে ভাব দেখা গেল। বলে, আসলে আন্টি, জন্মের পর থেকে কোনো দিনও আমার জন্মদিন পালন করা হয়নি। আরও অবাক হয়ে বলল, কেন? এমন কখনো তোমার বাড়ির লোক কি জন্মদিন পালন করে না? আরিফা বেগম বললেন, না করলেও সমস্যা কি, আমরা না হয় এই বছর সবাই মিলে অনেক বড় করে নুহার জন্মদিন পালন করবো। নুহা মৃদু হেসে বলল, আসলে আন্টি, আপনারা হয়তো জানেন না, আমার আম্মু নেই। আমাকে জন্ম দিতে গিয়েই উনি মারা যায়। আম্মুর মৃত্যুদিন আর আমার জন্মদিন একসাথে হয়। এই দিনটাতে আমার বাড়িতে কখনোই আমার জন্মদিন নিয়ে আনন্দ করা হয় না। চলবে তো ভিউয়ার্স, এটা গল্পের প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।